আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং নিশ্চয়ই তোমাদের অনেকেরই খুবই ব্যস্ত সময় কাটছে তোমাদের সামনে যে এসএসসি 2025 পরীক্ষা তোমাদের জন্য অপেক্ষমান সেটার জন্য। তো আজকে উদ্ভাসন মেশের পক্ষ থেকে তোমাদের জন্য এই সাবজেক্ট অ্যানালাইসিসের ভিডিওটা নিয়ে আসা হচ্ছে, যাতে তোমরা তোমাদের শেষ মুহূর্তে যে প্রস্তুতিটা সেটাকে আরও সুন্দর করে গুছিয়ে নিতে পারো। তো আমরা এখানে দেখাবো যে আমাদের বিগত বছরগুলোতে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোন চ্যাপ্টার থেকে কতবার সিকিউ প্রশ্ন এসেছে এবং এমসিকিউ প্রশ্ন এসেছে, এবং সেই প্রশ্ন আসার উপরে ভিত্তি করে কোন চ্যাপ্টারটা তোমার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা সব কিছুর একটা সামারি দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখলে তোমার জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। চলো তাহলে শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে একটা অ্যানালাইসিসের একটা চার্ট দেওয়া আছে, এবং এখানে হচ্ছে আমরা বিভিন্ন যে বোর্ড প্রশ্নগুলো আসছে 2018 থেকে 2024 সেটাকে সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অধ্যায়ের নাম দেওয়া আছে লেফট সাইডে, এবং হচ্ছে এখানে সিকিউ কয়টা আসছে, কতে কয়টা, খতে কয়টা, গতে কয়টা, ঘতে কয়টা, এবং এমসিকিউ কতগুলো আসছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, সেটা একটা সামারি করা। যদি লক্ষ্য করে তোমরা একটু দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্স কিন্তু আসলে সেম না। যেটা দেখা যায় সেটা হচ্ছে কিছু চ্যাপ্টার আমার এখানে থাকে যেখান থেকে প্রচুর সিকিউ আসে, স্পেশালি গ এবং ঘ, এবং কিছু চ্যাপ্টার থাকে যেখান থেকে শুধুমাত্র এমসিকিউ আসে। তাহলে চলো আমরা একটু দেখি কি অবস্থা। প্রথমে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 1 যেটা আছে আমাদের ভৌত রাশি এবং পরিমাপ, এখানে গ এবং ঘ থেকে প্রশ্ন আসছে মোটামুটি লেভেলের, এবং এমসিকিউ কিন্তু প্রচুর আসছে 164। তো ভৌত রাশি এবং পরিমাপ চ্যাপ্টারের মধ্যে আমাদের যে ভার্নিয়ার স্কেল থাকে, স্ক্রু গজ থাকে, সেখান থেকে প্রশ্নটা আসলে বেশি হয় সিকিউতে, এবং এমসিকিউতে মোটামুটি সব কিছুর সামারি, যেমন পদার্থবিজ্ঞানের যে ইতিহাসগুলো আছে, বিভিন্ন যন্ত্রের যেই ভাষাগুলো থাকে বা টার্মিনোলজিগুলো থাকে, সেখান থেকে আমাদের হচ্ছে এমসিকিউগুলো আসে। এবার যদি আমরা দেখি চ্যাপ্টার 2 গতি, এটা অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে চ্যাপ্টার 2 এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ সিকিউতে আমাদের গতে আসছে হচ্ছে 84 বার এবং ঘতে আসছে হচ্ছে 67 বার। তুমি যদি তাকায় দেখো টোটাল চার্টের মধ্যে, তাইলে এই চ্যাপ্টারে গতে যতগুলো প্রশ্ন আসছে, কোনো আর অন্য কোনো চ্যাপ্টার থেকে গতে এতগুলো প্রশ্ন আসলে আসে নাই, মানে ক্লিয়ার উইনার, ঠিক আছে, সিকিউ সেগমেন্টের দিক থেকে। এবং ঘতে যদি তুমি একটু লক্ষ্য করো, ঘতে এটা হচ্ছে আমাদের সেকেন্ডে আছে। কিভাবে সেকেন্ডে? ঘতে অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে আমাদের চ্যাপ্টার 11 অর্থাৎ জলবিদ্যুৎ। ওই যে জলবিদ্যুৎ থেকে তোমাদের হচ্ছে তুলরোধ নির্ণয় করতে বলে, তারপরে তোমার হচ্ছে ঘতে এসে কি বলে, ঘতে বলে যে বিভিন্ন সার্কিটের যে ক্ষমতা, অথবা নির্দিষ্ট পয়েন্টে কোনো মোটর যুক্ত করে দিলে সেটা চলবে কিনা, অথবা কোনো একটা বৈদ্যুতিক বাল্ব সেটা আসলেই তার পরিপূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে কিনা, সেই সম্পর্কিত আলোচনা থাকে। তো যা হোক, চ্যাপ্টার ভিত্তিক সে আলোচনা আমি পরে আসি। প্রথমে যদি আমি একদম মার্ক করে দিতে চাই তোমাদের সিকিউ এর জন্য, যে কোন চ্যাপ্টারগুলো তোমার সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের একটু দেখাই। দেখো চ্যাপ্টার 2তে তুমি বুঝতেই পারতেছো যে গ এবং ঘতে প্রচুর প্রশ্ন আসে এবং এমসিকিউতে প্রচুর প্রশ্ন আসে। তাহলে চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের একদম টপ মোস্ট পিকের মধ্যে থাকবে। এরপরে খেয়াল করে দেখো চ্যাপ্টার 2 এর পরে হচ্ছে চ্যাপ্টার 4। যদি আমরা একটু তাকাই, চ্যাপ্টার 3 ইম্পর্টেন্ট, বাট চ্যাপ্টার 4 এর দিকে একটু তাকায় দেখো, চ্যাপ্টার 4 থেকেও কিন্তু এই 3 থেকেও কিন্তু চ্যাপ্টার 4 এ আমাদের সিকিউ এর নাম্বারটা কিন্তু বেশি। দেখো গতেও সেটা বেশি, ঘতেও সেটা হচ্ছে বেশি 50 এবং হচ্ছে 65, এবং এমসিকিউতে কিন্তু সেই সেগমেন্টে আসলে সে আগায় আসছে, দেখো 177। হ্যাঁ, তো তুমি যদি তাকায় দেখো এমসিকিউতে এই অধ্যায় 4 থেকে যত প্রশ্ন আসছে অন্য কোনো চ্যাপ্টার থেকে এত বেশি প্রশ্ন আসে নাই। তার মানে চ্যাপ্টার 4 সিকিউ বলো এমসিকিউ বলো, চ্যাপ্টার 4 কিন্তু এখানে আমাদের ক্লিয়ার উইনার। তাহলে এখানে আমি কি বলতে পারি, আমি যদি এখানে বলি যে এমসিকিউর জন্য কোন চ্যাপ্টারগুলো বেশি আসে, তাহলে এখানে চ্যাপ্টার 2ও আছে, চ্যাপ্টার 4ও আছে। একই সাথে কিন্তু চ্যাপ্টার 1ও আমাদের এখানে লিখতে হবে। চ্যাপ্টার 1 এর যে জ্ঞানমূলক এমসিকিউগুলো আসে সেগুলো কিন্তু আসলে বাদ দেওয়ার কোনো উপায় নাই। এবার যদি তোমরা দেখো আমাদের, যদি আমরা হচ্ছে সিকিউতে পরের অংশে যাই, তাহলে দেখো পদার্থের অবস্থা এবং যে চ্যাপ্টারটা আছে, এখানেও কিন্তু 48 এবং 52, তার মানে মোটামুটি আগের চ্যাপ্টারের মতো কাছাকাছি। তাইলে চ্যাপ্টার 5টাকে আমি সিকিউ এর জন্য মোটামুটি 3 স্টার দিতে পারি। এরপর দেখো চ্যাপ্টার 6-এ সিকিউ অত বেশি আসে নাই। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 এই দুটো আবার সিকিউ এর জন্য একদম বস। তাহলে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 এই দুটা থেকেও কিন্তু তোমার প্রচুর সিকিউ আসে। আমি কি টাইপের প্রশ্ন আসে সেটা নিয়ে একটু পরে ডিসকাস করব বা সামারি করে দিব। তার আগে আমরা চ্যাপ্টারগুলো একটু মার্ক করি। তাহলে এখানে আমরা চ্যাপ্টার 7 পাচ্ছি এবং এখানে চ্যাপ্টার 8 পাচ্ছি। এরপরে তাকাই দেখো চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 এর পরে আমাদের চলে আসে হচ্ছে চ্যাপ্টার
11 অর্থাৎ জলবিদ্যুৎ, তাহলে জলবিদ্যুৎকে আমরা এখানে 3 স্টার মার্ক করে রাখি। তাহলে এখানে আমাদের আরেকটা চ্যাপ্টার চলে আসলো, চ্যাপ্টার 11। আচ্ছা, এখন এখানে যেটা দেখতে পাচ্ছ চ্যাপ্টার 5টাকে কিন্তু আমরা এখানে লিখতে ভুলে গেছি, তাহলে এখানে একটু লিখে দিই চ্যাপ্টার 5, এরপরে 7, তারপরে হচ্ছে 8, এরপর হচ্ছে 11। আচ্ছা, তো এগুলো হচ্ছে সিকিউর জন্য আমাদের জন্য একদম 3 স্টার টাইপের ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে সিকিউর জন্য আমাদের একদম 3 স্টার লেভেলের ইম্পর্টেন্ট। এরপরেও কিন্তু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আমাদের দেখে যেতে হবে যদি আমাদের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টার 3টাকে রাখতে পারি, বলের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা, এবং একই সাথে আমরা চ্যাপ্টার 6টাকেও রাখতে পারি। তো এই দুটো হচ্ছে আমাদের সিকিউ এর জন্য 2 স্টার ইম্পর্টেন্ট বলা যায় মোটামুটি। সো চ্যাপ্টার 3 এবং হচ্ছে আমাদের চ্যাপ্টার 6। তো এখানে যে আসলে যে আমরা স্টার মার্কগুলো করছি এগুলো কিন্তু আসলে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে। তো চ্যাপ্টার 7 কিন্তু দেখতে পাচ্ছ 41, 43, 8 হচ্ছে 45, 45, কিন্তু চ্যাপ্টার 6 থেকে প্রশ্ন আসছে 33, 30। ঠিক আছে, মানে এটার উপর বেসিস করে আসলে আমরা ইম্পর্টেন্সগুলো আসলে সাজাচ্ছি। এখন যদি আমি একটু তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলি, তাহলে দেখতে পাচ্ছ এমসিকিউ কিন্তু প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো আছে, স্পেশালি তোমার হচ্ছে এই প্রথম চ্যাপ্টারগুলো, চ্যাপ্টার 5 পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রচুর এমসিকিউ আসছে। 164, 167, হ্যাঁ, 114, 177, হ্যাঁ, ভালো লেভেলের এমসিকিউ আসছে। এরপর দেখো চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, এখান থেকে তোমার প্রচুর এমসিকিউ আসে। চ্যাপ্টার 11, এখান থেকে তোমার প্রচুর এমসিকিউ আসে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউর দিক থেকে যদি আমি বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমাদের প্রথম দিকের চ্যাপ্টারের পাশাপাশি 7, 8 এবং 11 এগুলো কিন্তু আমাদের থাকবে। তো প্রথম দিকের চ্যাপ্টার 5 পর্যন্ত হচ্ছে আমার প্রচুর এমসিকিউ আসতেছে, তাহলে চ্যাপ্টার 5টাকে এখানে নিয়ে নেই। এরপর দেখতে পাচ্ছ কমন কি কি আছে, 7, 8, 11। তাহলে দেখতে পাচ্ছ সিকিউ বলো আর এমসিকিউ বলো, তোমার এই চ্যাপ্টার 4, 5, 7, 8, 11, 4, 5, 7, 8, 11, তার সাথে হচ্ছে চ্যাপ্টার 2, এগুলোকে আমার কোনোভাবে বাদ দেওয়ার কোনো উপায় নাই। এখন আসি, তাহলে কি আমরা আসলে বাকিগুলোকে বাদ দিব? না, বিষয়টা কিন্তু আসলে তেমন না। তোমার এই যে আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স, এরপরে তোমার হচ্ছে জীবন বাজাতে পদার্থবিজ্ঞান, এখান থেকেও কিন্তু বিভিন্ন যে যন্ত্রগুলো থাকে, যেমন তোমার হচ্ছে সিটি স্ক্যানের যন্ত্রের কিছু আলোচনা থাকে, এমআরআই এর কিছু আলোচনা থাকে, সেখান থেকেও কিন্তু তোমার প্রশ্নটা আসে। এখন চলো আমি একটু চ্যাপ্টার ভিত্তিক তোমাদের বলি যে চ্যাপ্টার ভিত্তিক কোন টপিকগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গতি, তো গতির চ্যাপ্টার আসলে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি একটু পরের পেজে তোমাদের জন্য একটু সাম আপ করি। তো তোমাদের একটু মেনশন করে রাখি যে যে টপিকগুলো আমরা বলছি সেগুলোর পাশাপাশিও কিন্তু অন্যান্য টপিকও ফেলে দেওয়ার মতো না, তবে যেটা বেশি আসে আমরা সেটা নিয়ে আসলে কথাগুলো বলছি। গতির চ্যাপ্টারে যদি আমরা বলি চ্যাপ্টার 2, সেখানে বিভিন্ন যে গ্রাফ থাকে, যেমন তোমার একটা গ্রাফ থাকে হচ্ছে সরণ ভার্সেস সময়, একটা গ্রাফ থাকে হচ্ছে বেগ ভার্সেস সময়, আর একটা গ্রাফ থাকে হচ্ছে ত্বরণ ভার্সেস সময়। এই 3টা গ্রাফ থেকে কিন্তু দেখবা অসংখ্যবার প্রশ্ন আসছে এবং প্রত্যেকটা বোর্ডে আসলে আসে। তার মানে গ্রাফের যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদের খুব ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। এর পাশাপাশি চ্যাপ্টার 2তে বিভিন্ন কিন্তু তোমার হচ্ছে গাণিতিক বিশ্লেষণমূলক 4 মার্কের জন্য প্রশ্ন আসে। কেমন প্রশ্ন? যে তোমাকে জিজ্ঞাসা করে যে একটা মানুষ যদি দৌড় দেয় তাহলে সে আসলে বাস ধরতে পারবে কিনা, অথবা বাসকে সে কয়বার ধরতে পারবে। তো সেটা মানুষ বাস দিয়ে দিতে পারে। এরপরে বলে যে একটা বাঘ একটা হরিণকে দৌড়ে ধরতে পারবে কিনা। তো এরকম বাঘ হরিণের প্রবলেম আসে, হ্যাঁ, মানুষের সাথে বাস অথবা ট্রেন রিলেটেড প্রশ্ন আসে। তো এই যে দৌড়ে ধরতে পারবে কিনা বা যাত্রাপথে কতবার মিলিত হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু গতির চ্যাপ্টার থেকে আসতে দেখা যায়। পাশাপাশি আরেকটা টাইপ আসে, সেটা হচ্ছে একটা পেরেক অথবা হচ্ছে তোমার একটা গুলি দিয়ে বলি, একটা গুলি একটা তক্তার মধ্যে কতটুকু যাবে, ঠিক আছে। তার মানে গুলি এবং তক্তা সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোও কিন্তু আমাদের আসে। তো এখানে যে বাস ট্রেন ধরতে পারার হিসাব বা গুলি তক্তার হিসাব, এই প্রত্যেকটাই কিন্তু আসলে আমাদের যে নিউটনের যে গতির সূত্রগুলো আছে সেই গতির সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে সলভ করে ফেলা যায় ইজিলি। এবং গ্রাফগুলোও কিন্তু তুমি যদি একটু ইকুয়েশনগুলো ভালো করে বুঝো যে ইকুয়েশনটা আসলে সরলরৈখিক গ্রাফ মিন করে নাকি প্যারাবোলিক গ্রাফ মিন করে, সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারা যায় যে গ্রাফের অ্যান্সার আসলে কিভাবে করতে হবে। আচ্ছা, তো গতি নিয়ে আমরা কথা বললাম, এবার চলো আমরা অন্য চ্যাপ্টার নিয়ে একটু কথা বলি। আমরা যদি এবার আসি চ্যাপ্টার 4, যেটা হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা। আমি সহজে লিখলাম কাজ শক্তি, ওয়ার্ক এনার্জি অ্যান্ড হচ্ছে পাওয়ার। তো কাজ শক্তি ক্ষমতা যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে আমাদের কি আসে বলতো? এখান থেকে আমাদের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির যে কম্প্যারিজনগুলো,
তোমাদের প্রশ্নে বলে দেয় যে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো নির্দিষ্ট উচ্চতা থেকে, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে, অথবা বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে। তাহলে গতিশক্তি বিভব শক্তি রিলেটেড কিছু প্রশ্ন দিয়ে দেয়। এর পাশাপাশি তোমাদের দিয়ে দেয় শক্তির সংরক্ষণশীলতা অথবা শক্তির নিত্যতা নীতি। এটা কেস দিয়ে তোমাকে বলে যে এখানে শক্তির নিত্যতা নীতি আসলে ফলো করবে কিনা। আচ্ছা, এর পাশাপাশি তোমাদের স্প্রিং থেকে প্রশ্ন আসে। তারপরে তোমাদের হচ্ছে বিভিন্ন যে কুয়া থাকে, একটা মোটর দিয়ে কুয়া খালি করতে বলে, তাহলে কুয়া খালি করা টাইপের যে প্রশ্নগুলো থাকে, হ্যাঁ, মোটর সাথে যুক্ত করে আর কি যে প্রশ্নগুলো থাকে, কর্মদক্ষতার সাথে মিক্স করে যে প্রশ্নগুলো থাকে, সেটা কিন্তু একই টাইপ। মোটরের কর্মদক্ষতা দেওয়া থাকে, জিজ্ঞাসা করে যে কুয়াটাকে খালি করতে কতটুকু সময় লাগবে, বা কতটুকু কর্মদক্ষতা আসলে সেই মোটরটা আছে, অথবা সেই মোটরের আউটপুট অথবা কার্যকর ক্ষমতা আসলে কত। আচ্ছা, পাশাপাশি এখান থেকে কিন্তু তোমার ওই যে হাতুড়ি পেরেকের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাও আসে। তাহলে আমি এখানে লিখে দেই স্প্রিংয়ের পাশে, এটা হচ্ছে হাতুড়ি পেরেক থেকেও কিন্তু এই চ্যাপ্টারে প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে যদি আমি বলি, ধরো আমরা এবার কথা বলবো হচ্ছে চ্যাপ্টার 5 নিয়ে। তো চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের পদার্থের অবস্থা এবং চাপ। তো পদার্থের অবস্থা এবং চাপ থেকে, তাহলে আমি এখানে চ্যাপ্টার নাম লিখছি না, পদার্থের অবস্থা এবং চাপ থেকে আমাদের কিন্তু প্যাসকেলের সূত্র থেকে প্রচুর প্রশ্ন আসে। প্যাসকেলের যে বল বৃদ্ধিকরণ নীতিটা আছে, সে প্যাসকেলের সূত্র থেকে প্রচুর প্রশ্ন আসে। তো আমরা প্যাসকেলের সূত্র থেকে কি পড়ে আসছিলাম নিশ্চয়ই সবার মনে আছে। প্যাসকেলের সূত্র থেকে আমরা যে বল বৃদ্ধিকরণ নীতিটা শিখছিলাম, কেমন শিখছিলাম, যে বল এবং ক্ষেত্রফলের যে অনুপাতটা সেটা হচ্ছে পরস্পর সমান, এবং সেটা যদি দৈর্ঘ্যের রেসপেক্টে চিন্তা করা হয় যে পিস্টন কতটুকু সরণ আসলে অতিক্রম করবে, সেই সরণের রেসপেক্টে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তো L2/L1। তো মোটামুটি এতটুকু বেসিক থাকলেই কিন্তু প্যাসকেলের সবগুলো প্রশ্নই সলভ করে ফেলা যায়। এরপরে প্যাসকেলের পাশাপাশি আর্কিমিডিসের যে নীতিটা আছে, সেই আর্কিমিডিসের নীতি থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো আর্কিমিডিসের নীতি থেকে কেমন প্রশ্ন আসে, জিজ্ঞাসা করে যে বস্তু আসলে ভাসবে নাকি ডুববে। তো আর্কিমিডিস আসলে কি মিন করে বলতো, যে প্লবতা রিলেটেড যে প্রবলেমগুলো। তাহলে আমি এখানে লিখে দেই যে আর্কিমিডিস অথবা প্লবতা রিলেটেড যে সমস্যা। তাহলে এখানে কি জিজ্ঞাসা করা হয়, যে বস্তুর হারানো ওজন কতটুকু সেটা জিজ্ঞাসা করে। আবার আসে যে একটা বস্তু কোনো একটা তরলে দিলে সেটা ডুববে নাকি ভাসবে, সে ডুববে নাকি ভাসবে থেকেও কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে যদি আমরা চ্যাপ্টারে দেখি যে আর কি আসে, তাহলে তোমরা দেখতে পাবা যে এই চ্যাপ্টারে আমাদের স্থিতিস্থাপকতা থেকে প্রশ্ন আসে, ইয়ংয়ের গুণাঙ্ক থেকে। ইয়ংয়ের গুণাঙ্ক রিলেটেড স্থিতিস্থাপকতারও প্রশ্ন এখানে আসতে দেখা যায়। আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে চ্যাপ্টার 7-এ মুভ করি, চ্যাপ্টার 6 হচ্ছে তোমার যে বস্তুর উপর তাপের প্রভাব, ওই একটা বরফ আসলে পানিতে দিলে গলবে কিনা এই টাইপের। তো চ্যাপ্টার 6-এর থেকে চ্যাপ্টার 7টা কিন্তু আমরা দেখে আসছিলাম যে বেশি ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টার 7 সম্পর্কে আমি একটু কথাবার্তা বলি তাহলে। তো চ্যাপ্টার 7-এ যদি আমরা বলি, চ্যাপ্টার 7 তরঙ্গ এবং শব্দ, তাই না? তরঙ্গ এবং শব্দে আমরা জানি যে ভি এর সাথে ভি সমান এফ ল্যামডা একটা রিলেশন আছে, অর্থাৎ শব্দের যে বেগ তার সাথে ওরা হচ্ছে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশন দিয়ে অসংখ্য টাইপের প্রশ্ন দেয়। তো কি কি প্রশ্ন এখান থেকে হইতে পারে? এখান থেকে অনেকগুলা প্রশ্ন হইতে পারে। একটা হচ্ছে তোমাকে বলতে পারে যে তুমি আসলে প্রতিধ্বনি শুনতে পাবা কিনা। পাহাড়ের সামনে দাঁড়ায় আছে একটা মানুষ, তো সে দৌড় দিছে, এখন সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো প্রতিধ্বনি কিছু প্রশ্ন আছে। এর পাশাপাশি কি আসে, তাপমাত্রার সাথে শব্দের যে বেগ, সেই শব্দের বেগের সম্পর্ক আসে। সরাসরি আমাদের বইয়ে কিন্তু বলা আছে যে তাপমাত্রার সাথে সম্পর্কের যে সূত্রটা, সেটা হচ্ছে বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তো সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো সলভ করে ফেলা যায়। আচ্ছা, এর পাশাপাশি এই সূত্রগুলো ইউজ করে বিভিন্ন কুয়ার শব্দ উৎপন্ন করছে, কুয়ার নিচে গেছে, কুয়ার থেকে আবার ব্যাক করছে। তো এই রিলেটেড ইনফরমেশন দিয়ে তোমাকে জিজ্ঞাসা করে যে সেই কুয়ার গভীরতা আসলে কত। এর পাশাপাশি যে ভি সমান এফ ল্যামডার বেসিক যে অ্যাপ্লিকেশনগুলো, যে তরঙ্গ কোন একটা মাধ্যমে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, পর্যায়কাল কত, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। আচ্ছা, এবার যদি আমরা যাই চ্যাপ্টার 8-এর দিকে, চ্যাপ্টার 8 হচ্ছে আমাদের আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন থেকে আমাদের কি কি প্রশ্ন আসে? ওই যে প্রতিফলনের দুইটা সূত্র আছে না, প্রথম সূত্র তো জানোই, একটু হচ্ছে তোমার ডেসক্রিপটিভ টাইপের। আর দ্বিতীয় যে সূত্রটা বলে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান, এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে। তো এখানে কি কি আসে আমি একটু বলে দিই। প্রতিবিম্ব যে আমাদের থাকে, সেই বিম্বের 3টা প্রশ্ন আসে। একটা বলে যে সেই বিম্বের অবস্থান কোথায় হবে,
আরেকটা বলে সেই বিম্বের প্রকৃতি কীরূপ হবে। ওই যে প্রকৃতি বলতে বোঝায় সেটা আসলে বাস্তব ও উল্টা হবে নাকি অবাস্তব এবং সোজা হবে। অবস্থান মানে মিন করে যে সে আসলে তোমার বক্রতার কেন্দ্রে হবে নাকি ফোকাসের বাইরে হবে নাকি ফোকাসের মধ্যে হবে নাকি মেরু এবং ফোকাসের মধ্যে হবে, অবস্থানগুলো জিজ্ঞাসা করে। আর জিজ্ঞাসা করে বিম্ব আকৃতি কেমন হবে, মানে সেটা বিবর্ধিত নাকি খর্বিত, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। তো এই টাইপের প্রশ্নগুলা অ্যান্সার করার জন্য দুই টাইপের স্ট্র্যাটেজি কিন্তু আমাদের প্রশ্নে আসে। কি কি স্ট্র্যাটেজি? একটা জিজ্ঞাসা করে যে তুমি রশ্মি চিত্র আঁকো, তোমাকে সরাসরি চিত্র আঁকতে বলে। একটা হচ্ছে রশ্মি চিত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, আর একটা হচ্ছে আমাদের যে ফর্মুলাটা আছে যে 1/u + 1/v = 1/f, এখান থেকে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি। তো এখানে প্রতিফলন চ্যাপ্টারে আমরা যখন প্রিপারেশন নিব, আমাদের যেন 3 ধরনের যে আমাদের দর্পণ আছে সেই দর্পণ সম্পর্কে যেন একদম 100% ক্লিয়ার আইডিয়া থাকে। আমাদের সমতল দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণে যে প্রশ্নগুলো দেয়, কোনটার ফোকাস দূরত্ব আমরা পজিটিভ ধরি, কোনটাকে নেগেটিভ ধরি, কোনটাকে কেমন ধরি, এই আইডিয়াগুলো যেন ক্লিয়ার থাকে এবং বিম্ব কখন বাস্তব হচ্ছে কখন অবাস্তব হচ্ছে এগুলো যেন ক্লিয়ার থাকে। এই চ্যাপ্টার থেকে তুমি যদি অ্যান্সার করো, একদম ম্যাথমেটিক্যাল অ্যান্সার করলে তুমি যেমন 3-এ 3, 4-এ 4 পাও, একইভাবে কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে পূর্ণ মার্কস কিন্তু ক্যারি করতে পারো। আচ্ছা, এবার যদি আমরা হচ্ছে চ্যাপ্টার 11-এ চলে যাই, 7-8 পর হচ্ছে আমাদের চ্যাপ্টার 11। তো চ্যাপ্টার 11-এ যদি আমি এখানে চলে যাই, তাহলে চ্যাপ্টার 11 হচ্ছে জলবিদ্যুৎ। তো জলবিদ্যুতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে 3টা টাইপ থেকে সবসময় প্রশ্নটা আসে। একটা টাইপ হচ্ছে তোমার তুল্যরোধ। তুল্যরোধ, তো তুল্যরোধের সাথে তোমাদের যে কোনো একটা সার্কিট দিয়ে বলে তুল্যরোধ কত হবে বর্তনীর, এবং তোমরা অনেকেই খুব মানে পেইনে থাকো যে ভাই আসলে তুল্যরোধ কিভাবে সলভ করব। তো সেই জন্য তোমরা হচ্ছে আমাদের উদ্ভাসের যে প্রশ্ন ব্যাংক আছে এসএসসির, সেটা দেখতে পারো, অথবা আমাদের যেই যারা কোর্সে ভর্তি ছিলে তারা হচ্ছে সেই ভিডিওগুলো দেখতে পারো, অথবা যেই ওয়ানশটগুলো তোমাদের সামনে আসবে সেই ওয়ানশটগুলো তোমরা দেখতে পারো আর কি। তো তুল্যরোধ সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু খুবই কমন, মোস্টলি এগুলো হচ্ছে গতে আসে, অর্থাৎ 3 নম্বরের জন্য আসে। এর পাশাপাশি তাহলে আমি এখানে লিখে রাখি তুল্যরোধটা মূলত 3 নম্বরের জন্য আসে, মানে গতে আসে। আচ্ছা, তাহলে এখানে গ লিখে রাখি। এর পাশাপাশি তুল্যরোধের সাথে যে কোনো একটা পরিবাহীর রোধ যুক্ত করে দেয়, রোধ অথবা পরিবাহিতা, এখান থেকেও প্রশ্ন আসে, তবে ফ্রিকোয়েন্সিটা কম। তুল্যরোধ থেকে যদি তোমার প্রশ্ন আসে হচ্ছে 8টা, তাহলে তোমার রোধ বা পরিবাহিতার ওই যে দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল দিয়ে যে প্রশ্ন আসে সেটা ধরো আসবে 2টা বা 3টা, ঠিক আছে। এর পাশাপাশি আমি বলছিলাম 3টা ক্যাটাগরি থেকে প্রশ্ন বেশি হয় জলবিদ্যুতে। সেকেন্ড যে ক্যাটাগরি সেটা হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ, অর্থাৎ আমি বলতে পারি তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য। তো তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য থেকে যে প্রশ্নটা, এটা হচ্ছে আর একটা ক্যাটাগরি, এবং তোমাদের বলে রাখা ভালো তড়িৎ প্রবাহ বা বিভব পার্থক্যের ক্যাটাগরি থেকে প্রশ্ন হচ্ছে ঘতে আসে, অর্থাৎ 4 নম্বরের জন্য আসে এবং আসবেই, মাস্ট। এর পাশাপাশি আর একটা যে টাইপ আছে সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ শক্তি অথবা তড়িৎ শক্তি, এবং শক্তির সাথে তো তোমরা জানোই ক্ষমতা হচ্ছে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে তড়িৎ শক্তির সাথে যে ক্ষমতা, সেই ক্ষমতা থেকেও কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। যেটা আমি বলছিলাম যে 2টা পয়েন্টের মধ্যে একটা মোটর দিলে সেই মোটর আসলে কাজ করবে কিনা, বা একটা বৈদ্যুতিক বাল্ব আছে শ্রেণীতে যুক্ত করলে কেমন হবে, সমান্তরালে যুক্ত করলে কেমন হবে, হ্যাঁ, এই টাইপের কিছু প্রশ্ন হচ্ছে এখান থেকে আসতে দেখা যায়। এর পাশাপাশি এই তড়িৎ প্রবাহের মধ্যে আসলে এগুলো আছে, বিভিন্ন যন্ত্র আমরা ব্যবহার করি যেমন অ্যামিটার, অথবা বিভব পার্থক্য মাপতে ভোল্টমিটার, সেই অ্যামিটার ভোল্টমিটারের পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের সিকিউ রিলেটেড যে আলোচনা তার একটা সামারি। তো সিকিউ তোমরা হচ্ছে এই টাইপগুলো একটু ভালো করে দেখতে পারো। এর পাশাপাশি এমসিকিউ কি টাইপের আসে সেটা তোমাদের আমি একটু দেখাই। দেখো, যদি আমরা একটু একটা ডেমো দেখি, আমাদের দেখো ঢাকা বোর্ডের একটা প্রশ্ন আমাদের সামনে আসছে। তো তুমি ধরো পরীক্ষা দিতে বসছো, তো তোমার সামনে এরকম একটা প্রশ্ন তখন মনে করো 100 মার্কের চলে আসলো। হ্যাঁ, এখন তুমি হচ্ছে যখন সিকিউটা দেখবা, সিকিউর পূর্ণমান আমরা জানি আমাদের 50, তাহলে সিকিউ যখন তুমি দেখবা, ধরো নাও এখানে প্রথম যে সিকিউটা আছে দেখতে পাচ্ছ, এই প্রথম সিকিউটা হচ্ছে আমাদের কোন চ্যাপ্টারের বলো তো? প্রথম সিকিউটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1-এর। তাহলে এখানে আমি বলতে পারি দেখো যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তারপরে প্রসারণ কি টাইপের হবে, মানে চ্যাপ্টার 1 থেকে হচ্ছে আমাদের এই প্রশ্নটা আসছে। চ্যাপ্টার 1 আমি লিখে রাখলাম এখানে। আচ্ছা, এরপরে দেখো আমাদের আমাদের যে সেকেন্ড কোয়েশ্চেনটা সেটা আসলে কোন চ্যাপ্টার থেকে আসছে, দেখো পুকুরের তলদেশে পানির চাপ আর পানিতে ডুববে নাকি ভাসবে, তার মানে এটা কই থেকে প্রশ্নটা আসছে বলো? চ্যাপ্টার 5 থেকে, পদার্থের অবস্থা এবং চাপ, এই চ্যাপ্টার থেকে প্রশ্নটা হচ্ছে আসছে। আচ্ছা, এবার যদি আমরা পরের প্রশ্নটা খেয়াল করি, তাহলে এখানে দেখতে পাবা তোমরা যে পরের প্রশ্নতে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, এবং এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ যে ভি ভার্সেস টি, দেখো যে বেগ
বেগ ভার্সেস হচ্ছে সময়। তো ভি ভার্সেস টি একটা গ্রাফ দিয়ে তোমাকে কি বের করতে বলছে, কি পরিমাণ, একটা বলছে যে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। তো তোমরা অনেকেই শিখছো যে ভি ভার্সেস টি এর ক্ষেত্রফল বের করলে কি বের করা যায়, অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলা যায়। এবং আরেকটা প্রশ্ন বলছে যে কি পরিমাণ বল প্রয়োগ করলে গাড়িটা সি বিন্দুতে থামানো সম্ভব হবে, মানে হচ্ছে তোমার ত্বরণটা বের করে বা মন্দনটা বের করে এরপর হচ্ছে তোমাকে বলের মানটা বের করে দিতে হবে। মানে এটা আমাদের চ্যাপ্টার 2 এর একটা প্রশ্ন, গতির চ্যাপ্টার থেকে প্রশ্নটা আসছে। আমি বলছিলাম তোমাদের গ্রাফ থেকে প্রশ্ন আসে, সেটার একটা নমুনা হচ্ছে এটা। আচ্ছা, এর পাশাপাশি যদি আমরা একটু দেখি এখানে দেখো চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রতিবিম্বের দূরত্ব আর প্রতিবিম্ব বাস্তব অবাস্তব, মানে বিম্বের প্রকৃতি। তাহলে এটা আমাদের কোন চ্যাপ্টার থেকে আসলো বলো তো? চ্যাপ্টার 8 থেকে আসলো। আচ্ছা, এর পাশাপাশি তুমি যদি অন্য চ্যাপ্টারের আলোচনা দেখো, তাহলে দেখো যে 5 এবং 6 নাম্বার যে কোয়েশ্চেনটা আমাদের এখানে, আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হচ্ছে হাততালি দিচ্ছে, লাস্টে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে ল্যামডা কত, আর কুয়ার গভীরতা, যেটা আমি বলছিলাম একটু আগে তোমাদের চ্যাপ্টার 7 থেকে তরঙ্গ এবং শব্দ যে অধ্যায়টা আছে সেখান থেকে প্রশ্নটা আসছে। এবং আবারও খেয়াল করো, এই যে প্রতিফলন কোণ জিজ্ঞাসা করছে, হ্যাঁ, আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 8 থেকে। আবার এখানে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কথা বলছে, মানে সেই আলো রিলেটেড যে চ্যাপ্টারটা ছিল আমাদের আলোর প্রতিফলন, সেখান থেকে কিন্তু আবার প্রশ্ন আসছে। আচ্ছা, তার মানে বুঝতে পারতেছো যে কয়েকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের হচ্ছে এখানে বেশি প্রশ্ন আসে। এবার চলে আসি, আমি যদি হচ্ছে এই যে 7 নাম্বার প্রশ্নটা দেখি, একটু 7 আর 8টা দেখি, তাহলে দেখো এটা সার্কিট দিয়ে দিছে, সার্কিট দিয়ে তোমাকে হচ্ছে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান জিজ্ঞাসা করছে। হ্যাঁ, এই যে বিদ্যুৎ প্রবাহ টাইপ থেকে আসছে। আর একটা বলছে হচ্ছে ভোল্টেজ একই রকম হবে কিনা, মানে বিভব পার্থক্য থেকে আসছে। তো দেখো আমাদের ওই টাইপের মধ্যে থেকে কিন্তু মোটামুটি চলে আসে। তাহলে চ্যাপ্টার 11 যেটা আছে আমাদের চলবিদ্যুৎ, সেই চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। এবং লাস্টে যে প্রশ্নটা আমাদের এখানে আছে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 থেকে, অর্থাৎ বস্তুর উপর যে তাপের প্রভাব। দেখো কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে। এবং এখানে বলছে যে বরফের, মানে ওই যে বরফ এবং পাত্রের মিশ্রণে যে তাপমাত্রা, ক্যালোরিমিটারের যে মূলনীতি, সেখান থেকে প্রশ্নটা আসছে, মানে চ্যাপ্টার 6 থেকে। তো খেয়াল করে দেখো আমাদের যেই মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলোর কথা আমরা বলছিলাম, আমরা যদি একটু মার্ক করি, দেখো এখানে চ্যাপ্টার 11টা চলে আসছে, চ্যাপ্টার 6টা আমরা 2 স্টারে রাখছিলাম, আমরা কিন্তু বাদ দিইনি, আমরা রাখছিলাম সেখানে। তো চ্যাপ্টার 11টা যদি আমি এখানে দেখি, একটা প্রশ্ন, তুমি দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন, চারটা প্রশ্ন, পাঁচটা প্রশ্ন, 6টা প্রশ্ন। তো মোটামুটি 6টা প্রশ্ন, মানে 8টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্নই হচ্ছে আমাদের 3 স্টার মার্ক করা যে চ্যাপ্টার, সেখান থেকে আসছে। তো তুমি যদি দেখো, অ্যানালাইসিস করো, তুমি একটু নিজে যদি বসো, সেটা সব থেকে ভালো হয়। নিজে বসে তুমি যদি অ্যানালাইসিস করো, তুমি বুঝতে পারবা যে কয়েকটা চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে বারবার এসএসসিতে প্রশ্ন হচ্ছে। তো তোমার অবশ্যই কি করা উচিত, সেই চ্যাপ্টারের একদম নখদর্পণে নিয়ে আসা উচিত। যত থিওরি আছে, যত কনসেপ্ট আছে, যত প্রবলেম আছে, সবগুলো প্র্যাকটিস করে এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে যাতে প্রশ্ন দেখেই তুমি উত্তরটা গেস করতে পারো। আচ্ছা, তো আমরা সিকিউ নিয়ে একটা ডেমো একটা কোয়েশ্চেন তোমাদের দেখাইলাম, যেটা হচ্ছে তোমার 2024-এর যে প্রশ্নটা, সেটা আমরা তোমাদের দেখাইলাম ঢাকা বোর্ডের। এর পাশাপাশি যদি একটু এমসিকিউ তোমাদের একটু মার্ক করে দেখাই, তাহলে ভাই একটু খেয়াল করে দেখো যে এমসিকিউর কয়েকটা ক্যাটাগরি থেকে প্রশ্ন আসে। একটা ক্যাটাগরি কেমন, জ্ঞানমূলক, মানে একদম মুখস্থ টাইপের যেগুলো আছে, অবশ্যই আমরা বুঝে বুঝেই মনে রাখবো, তবে বুঝে বুঝে হইলেও কিন্তু শেষমেশ মুখস্থ রাখতে হচ্ছে। তো প্রথমটা দেখো যে বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র, জ্ঞানমূলক। তাহলে আমি এখানে সিম্পলি এভাবে লিখে রাখলাম, এটা হচ্ছে ধরো জ্ঞানমূলক লিখে রাখলাম, জাস্ট জ্ঞান লিখে রাখলাম। আচ্ছা, পরে যে প্রশ্নটা দেখো, এটা একদম সূত্র থেকে আসছে। তো আমাদের কিন্তু এসএসসিতে সরাসরি সূত্র থেকেও প্রশ্ন আসে। তুমি যদি বলো যে মোটা দাগে কই থেকে প্রশ্ন আসে, সূত্র সরাসরি দিয়ে দেয় যে কোন সূত্রটা সঠিক। জ্ঞানমূলক কিছু প্রশ্ন আসে, এরপর দেখা যায় সূত্রের ছোট ছোট যে অঙ্কগুলো থাকে, সেই অঙ্কগুলো থেকে কিছু এমসিকিউ আসে, আর দেখা যায় তোমার হচ্ছে ইতিহাস রিলেটেড কিছু প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে জ্ঞানমূলক দেখলাম, সূত্র দেখলাম, এটাও খেয়াল করে দেখো, এটাও তোমার হচ্ছে জ্ঞানমূলক। ঠিক আছে, যে কোনটার কার্যপ্রণালীতে তড়িৎচুম্বক আবেশকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এবার দেখো সরাসরি বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখার প্রক্রিয়াটির নাম, ওই যে জীবন বাজাতে পদার্থবিজ্ঞান, ওই যে চ্যাপ্টারটা আছে মুখস্থ টাইপের যে চ্যাপ্টারটা, মানে আবারও কিন্তু এখানে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন আসছে। আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখি, একটু যদি নিচের দিকে যাই, তাহলে এখানে খেয়াল করে দেখো কোন রাশিযুগলের মাত্রা একই, চ্যাপ্টার 1 থেকে আসছে। তো কোন রাশিযুগলের মাত্রা একই, এটা আসলে কিসের, এটাও কিন্তু তোমার হচ্ছে জ্ঞানমূলকের মধ্যে পড়ে, জ্ঞানমূলকের মধ্যে পড়ে। এবার আসি, জ্ঞানমূলকের মধ্যে একটা ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তোমার একক এবং মাত্রা। সো অনেকগুলো প্রশ্নই তুমি দেখবা যেখানে শুধু একক চাওয়া হয়, অথবা তোমার হচ্ছে শুধু মাত্রা চাওয়া হয়। তাহলে এখানে খেয়াল করো, এখানে মাত্রা থেকে প্রশ্ন আসছে। তুমি যদি তাকাও 13 নম্বর প্রশ্নটাও কিন্তু মাত্রা থেকে আসছে, মানে চ্যাপ্টার 1 এর তোমার কিন্তু আগা থেকে গোড়া সবকিছু পড়া লাগে না, মাত্রা এবং একক থেকে প্রশ্ন সব থেকে বেশি হয়। মাঝে মধ্যে ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স থেকে দেয়, ভার্নিয়ার ধ্রুবক থেকে দেয়, স্ক্রুগজ থেকে দেয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এখানে যে সমীকরণটা দিছে সরাসরি সূত্র থেকে দিছে। দেখো এটা জ্ঞানমূলক,
বস্তুর গতি কেমন, এটা কেমন, এটাও জ্ঞানমূলক। তো জ্ঞানমূলকের যেগুলো আছে আমি যেগুলোকে বলতেছি এগুলো অনুধাবন টাইপেরও আছে আর কি, মানে তুমি তো আসলে বুঝেই সেটা মনে রাখছো ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে। এখানে আবার দেখো এখানে সরাসরি সূত্র থেকে দিছে, আবার দেখো এটা জ্ঞানমূলক, ঠিক আছে। তো আমরা এই যে পেজটা দেখলাম, এই পেজে দেখলাম ম্যাক্সিমামে হচ্ছে আসলে জ্ঞানমূলক। আচ্ছা এবার যদি আমি একটু পরেরটায় যাই, যদি একটু পরের পেজে যাই, দেখো 13টা প্রশ্ন আমরা দেখলাম কি টাইপের আসে। দেখো 14 নম্বরে গিয়ে আবার হচ্ছে আমাদের এখানে একটা কি আছে, 14 নম্বরে গিয়ে আবার হচ্ছে আমাদের একটা একক টাইপের প্রশ্ন আছে। ওই যে আমরা যেটা বলছিলাম চ্যাপ্টার 1 থেকে একক এবং মাত্রার প্রশ্ন আসে। এখন দেখো বলছিলাম ছোট্ট ছোট্ট কিছু অঙ্ক আসে, সেই ছোট্ট ছোট্ট অঙ্কের মধ্যে এই 15 নাম্বার, 16 নাম্বার, তারপরে তোমার হচ্ছে এই যে 17 নাম্বার, এই 17 নাম্বারটা কিন্তু ম্যাথমেটিক্যালি সলভ করা যায় আর কি, ছোট ছোট অঙ্ক। আচ্ছা আবার দেখো এটা হচ্ছে জ্ঞানমূলক, আবার দেখো এটা হচ্ছে অ্যানালাইসিস, মানে একটু বুঝে বুঝে চিন্তা করতে হবে। এটা হচ্ছে তোমার একটু অ্যানালাইসিস এবং হচ্ছে তোমার একটু জ্ঞানমূলক, ঠিক আছে। আবার যদি আমরা একটু দেখি এখানে, যদি একটু লাস্টের দিকের গুলো দেখি, দেখো এই যে সার্কিট থেকে আবার প্রশ্ন দিয়ে দিচ্ছে, চ্যাপ্টার 11 থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে যে তুল্যরোধ কত, রোধকে অপসারণ করলে কি হবে, ঠিক আছে, সেই বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ, ওই রিলেটেড আলোচনা। আবার এখানে দেখতে পাচ্ছ কতটুকু চাপ অনুভব করবে, ছোট্ট অঙ্ক, বলছিলাম না ছোট্ট কিছু অঙ্ক আসে। আবার দেখো এবি বস্তুকে কি করলে কি হবে, ওই ছোট্ট অঙ্ক করে তোমাকে সলভ করতে হবে। আর সবার লাস্টে আবার সেই জ্ঞানমূলক। তাহলে বুঝতে পারতেছো যে কয়েকটা টাইপ থেকে আসলে ঘুরে ফিরে তোমার এমসিকিউ গুলো আসে, কয়েকটা বহুপদী সমাপ্ত সূচক আসে। বহুপদী কোনগুলা, যেগুলো আছে তোমার এরকম কয়েকটা পয়েন্ট থাকে, যেমন ধরো এখানে 3টা পয়েন্ট আছে, নিচের কোনটা সঠিক, আবার এখানে দেখো নিচের কোনটা সঠিক, নিচের কোনটা সঠিক। তো বহুপদী সমাপ্তি সূচক কিন্তু তোমার বেশি আসে না, তোমার বেশি আসে হচ্ছে জ্ঞানমূলক, সূত্র, মাত্রা, একক আর ছোট্ট অঙ্ক। বহুপদী সমাপ্তি সূচক তোমার 3 থেকে 4টার মতো আসতে পারে আর কি। আচ্ছা, তো আমরা বুঝলাম যে মোটামুটি এমসিকিউ আমাদের কোনভাবে প্রিপারেশন নিতে হবে। এবার তোমাদের ছোট্ট করে একটা বিষয় একটু বলে আমরা শেষ করে দিই, সেটা হচ্ছে যখন তুমি একটা সিকিউ লিখবা, ধরো এটা হচ্ছে যখন তুমি একটা সিকিউ লিখবা, আমি একদম প্রথম প্রশ্নের উত্তর দিয়ে বলি। যেমন তুমি দেখতে পাচ্ছ তেজস্ক্রিয়তা বলতে কি বুঝি। তো যেহেতু তেজস্ক্রিয়তা বলতে কি বুঝি এটা হচ্ছে আমাদের 1 নম্বরের একটা প্রশ্ন, মানে তুমি লিখলে আসলে মার্ক পাচ্ছ 1 নম্বরে, যেহেতু একটা প্রশ্ন, তা তুমি কি করবা, এটা 1 লাইনে সলভ করে ফেলার চেষ্টা করবা, অ্যান্সার লিখে দিবা যে তেজস্ক্রিয়তা হচ্ছে এই, ঠিক আছে। এটা আসলে তোমার ডিটেলস করার দরকার নাই, কারণ তুমি 2-3 লাইন লিখলে কিন্তু 2 মার্ক পাবা না, 1 মার্কই পাবা। সো এখানে আমরা 1 লাইনে মার্কটা শেষ করে দিলাম। এবার দেখো ওজন একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। তো যেহেতু এটা 2 মার্ক, তোমাকে বুঝতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে 2 মার্ক তুমি আসলে কিভাবে পাবা। আমরা বলি কি অনুধাবন বলি না, এই অনুধাবনের মধ্যে তোমার হচ্ছে 2টা স্টেজ থাকে, 2টা স্টেজ থাকে। কেমন স্টেজ, যেমন ধরো ওজন একটি লব্ধ রাশি, এখানে প্রশ্ন জিজ্ঞাসা করছে, তো গ ঘ তো কিভাবে অ্যান্সার করতে হয় এটা আমরা জানি, গ এবং ঘ হচ্ছে ম্যাক্সিমামই ম্যাথমেটিক্যাল আসে এবং সবার লাস্টে হচ্ছে গাণিতিক বিশ্লেষণ দেখাইতে বলে। তো আমরা কি করি, ম্যাথটা করে এরপর নিজের মতো করে একটা মতামত আমরা হচ্ছে দিয়ে দিই যে হ্যাঁ উদ্দীপকে যেটা বলছে সেটা সঠিক, অথবা উদ্দীপকে যেটা বলছে সেটা আসলে ভুল, এরকম একটা যথার্থতা আমরা হচ্ছে দেখাই। কিন্তু তোমার যে খতে যখন তোমরা লিখবা, ধরো ওজন একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো, তো খতে যখন তোমরা লিখবা তখন তোমরা আসলে কিভাবে লেখা উচিত আমি একটু ছোট করে তোমাদের বলে দেই। ওজন একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। তো তুমি প্রথমে কি করবা, প্রথম স্টেজ তোমার হবে হচ্ছে লব্ধ রাশির সংজ্ঞা দেওয়া, লব্ধ রাশির সংজ্ঞা দেওয়া। মনে রাখবা অনুধাবনমূলক যে প্রশ্ন থাকে সেইখানে আসলে যে 2 মার্ক থাকে, 2 মার্কের মধ্যে 1 মার্ক থাকে হচ্ছে তোমার জ্ঞান, আর আরেক যে মার্ক থাকে সেটা হচ্ছে তোমার জিনিসটাকে বুঝাই দেওয়া, মানে অনুধাবন করে তোমাকে জিনিসটাকে বুঝায় লিখে দেওয়ার মধ্যে। তাহলে তুমি প্রথমে যেটা করবা, ওজন একটি লব্ধ রাশির সংজ্ঞা, তাহলে তুমি যেটা করবা প্রথমে লব্ধ রাশির সংজ্ঞাটা দিয়ে দিবা, এটাকে আমরা সংজ্ঞায়ন বলি। সেকেন্ড স্টেপে তুমি যেটা করবা, এখন তুমি দেখাবা যে ওজন বলতে তুমি আসলে কি বুঝো আর লব্ধ রাশির সাথে আসলে ওজনটা কিভাবে মিলে যাচ্ছে। তো তুমি এভাবে বলবা যে লব্ধ রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাকে প্রকাশ করতে একাধিক মৌলিক রাশির প্রয়োজন পড়ে। এরপর তুমি এক্সাম্পলে দেখাবা যে দেখেন আমাদের ওজন বলতে আমরা জানি হচ্ছে ভর গুণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা এখন কি করব, এই ভরটা তো আসলে একটা মৌলিক রাশি, তাহলে এই অভিকর্ষ ত্বরণ বের করার জন্য আমাদের আবার কি করতে হয়, অভিকর্ষ ত্বরণ আমরা কয়েকভাবে বের করতে পারি। আমাদের হচ্ছে যদি আমি মানে যদি আমি মাত্রা দিয়ে অ্যানালাইসিস করি, তাহলে ত্বরণকে আমরা আবার কিভাবে লিখি বলতো, ত্বরণকে আমরা কিভাবে লিখি, ত্বরণ হচ্ছে বেগের পার্থক্য বা সময়ের পার্থক্য। আবার এই বেগটাকে কিভাবে চেঞ্জ করা যায়, বেগটাকে চেঞ্জ করা যায় হচ্ছে দেখো কিভাবে, বেগটাকে আমরা আবার চেঞ্জ করে লিখতে পারি, এটাকে চেঞ্জ করে লিখতে পারি সরণের পার্থক্য বাই সময়ের পার্থক্য। তাহলে আলটিমেটলি দেখো আমি ফাইনালি যেটা পাচ্ছি ডেল এস বাই হচ্ছে ডেল টি স্কোয়ার। তাহলে এইখানে আমার ত্বরণটাকে প্রকাশ করার জন্য, যেহেতু অভিকর্ষ ত্বরণও হচ্ছে ত্বরণের একটা অংশ আর কি, ত্বরণকে প্রকাশ করার জন্য আমার হচ্ছে দূরত্ব, সময়, এই দুটা মৌলিক রাশির হচ্ছে প্রয়োজন পড়ছে। তো তুমি হচ্ছে এরকম একটা ছোট্ট সূত্র লিখে এভাবে এক্সাম্পল দিয়ে দেখায় দাও যে আমরা জানি যে লব্ধ রাশি প্রকাশ করতে একাধিক মৌলিক রাশি লাগে, আবার দেখা যাচ্ছে যে ওজনকে প্রকাশ করার জন্য একাধিক মৌলিক রাশি লাগে।
তাহলে এই যে দেখো, তুমি যেই জ্ঞানটা জানো আর তুমি যেই জিনিসটাকে লিখছো, এই জিনিসটাকে তুমি সুন্দর করে মিলাই দেখাই দিলা। তো এরপর তুমি ফাইনালাইজ করে দাও যে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে ওজন প্রকাশ করতেও যেমন একাধিক মৌলিক রাশি লাগে, লব্ধ রাশি প্রকাশ করতে একাধিক মৌলিক রাশি লাগে। তার মানে হচ্ছে ওজন একটা লব্ধ রাশি। এটাকে সুন্দর করে অল্প কথায় প্রিসাইসলি যদি তুমি লিখে দাও, তাহলে তুমি হচ্ছে ফুল মার্কসটা পেয়ে গেলা। তো আমি অনেকগুলো কথা বললাম, বাট তোমরা যখন লিখবা জিনিসগুলোকে এত সুন্দরভাবে গুছাই লিখতে হবে যাতে আমাদের বেশি জায়গা আসলে না নষ্ট হয়। চেষ্টা করব সবসময় ক্ষয়ের যে প্রশ্নটা আমরা লিখবো সেটা যাতে মোটামুটি আমাদের কতটুকু, মোটামুটি যাতে হচ্ছে আমাদের অর্ধেক পেজের মধ্যে যাতে শেষ হয়ে যায়। আমি যদি তোমাকে একটা আউটলাইন দিয়ে দেই, তাহলে মনে করো তুমি এভাবে লিখলা যে 1 নং প্রশ্নের উত্তর। প্রথমে তুমি লিখে শুরু করলা যে 1 নং প্রশ্নের উত্তর। এবার 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে তুমি যেটা করলা, তুমি এভাবে সুন্দর করে ক লিখলা। তো এক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমাদের যে নীল যেই জেল পেনগুলো থাকে সেই জেল পেনগুলো দিয়ে তুমি এভাবে লিখে সুন্দর করে এভাবে মার্ক করে দিলা স্কেল দিয়ে, ঠিক আছে। এরপর তুমি উত্তরটা লিখে দিলা, সংজ্ঞা তো তুমি 1 লাইনে লিখে দিলা, শেষ। এবার মনে করো 2 লাইনে হচ্ছে আমার এই কটা লেখা শেষ। এবার তুমি যদি খতে আসো, তো খতে অনেক সময় পার্থক্য চলে আসে। যদি তোমার খতে পার্থক্য আসে তখন তুমি ছক দিয়ে লিখবা। পার্থক্য যদি কখনো আসে তখন অবশ্যই ছক দিয়ে লিখবা। মনে রাখো, পার্থক্য আসলে সবসময় ছক দিয়ে লিখবা। এটা ফিজিক্স না, এটা সব ক্ষেত্রেই সত্যি। পার্থক্য আসলে ছক করে লিখতে হবে। আচ্ছা, যদি খতে যে ব্যাখ্যামূলক ওজন লব্ধ রাশি তার মতো যদি প্রশ্ন আসে, আমি তো বললামই যে কিভাবে লিখবা। তুমি প্রথমে কি করলা, ফার্স্ট যে প্যারাগ্রাফটা তুমি লিখবা সেই প্যারাগ্রাফে তুমি লব্ধ রাশির সংজ্ঞা এখানে দিয়ে দিলা। তো এই লব্ধ রাশির সংজ্ঞার হচ্ছে একটা পার্ট হয়ে গেল। এবার একটা লাইন গ্যাপ দিয়ে, মানে হচ্ছে তুমি মনে করো লাইনটা এখানে লেখা শেষ, এবার এখান থেকে শুরু করবা না, একটা লাইন গ্যাপ দিয়ে নিচের লাইন থেকে তুমি হচ্ছে বাকি ব্যাখ্যাটা দিবা। বাকি ব্যাখ্যাটা দিয়ে তুমি হচ্ছে শেষ করে দিলা। তাহলে স্পষ্টভাবে তোমার যে প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের উত্তরে কিন্তু 2টা লেয়ার চলে আসছে। তো 2টা লেয়ারের জন্য একদম তুমি পরিপূর্ণভাবে 2 মার্ক পেয়ে যাবা। তো এখন এই 1 পেজের মধ্যে ক এবং খ আমার লেখা শেষ। এরপর আমি কি করব, পরের পেজ থেকে আমরা গটা লেখা শুরু করব। এখন এটা কিন্তু সব সাবজেক্টের জন্যই, মানে শুধু ফিজিক্স না, সব সাবজেক্টের জন্য তুমি যেটা মানে মেনটেন করতে পারো, সেক্ষেত্রে খাতার আউটলুকটা খুব সুন্দর দেখা যায়, টিচারের কাছে স্টুডেন্টের ইমপ্রেশনটা বাড়ে। তাহলে তুমি যদি হচ্ছে এইখানে আবার গ শুরু করতা, তো ওটা দেখার থেকে তুমি হচ্ছে যে ধরো টিচার যখন খাতা দেখতেছে, সে ক দেখলো খ দেখলো এক পাশে আছে, গ সুন্দরভাবে শুরু করছো। তো ফিজিক্সে তো আসলে গ অনেক বেশি লেখা লাগে না, ম্যাথমেটিক্স থাকে আর কি, ছোট ছোট কিছু অঙ্ক থাকে, ছোট অঙ্ক তুমি শেষ করে ফেললা। এরপরে তুমি আবার যদি তোমার মনে করো এখানে এখনো 2 লাইন জায়গা আছে লেখার, তো এই 2 লাইনে তোমার লেখা দরকার নাই, তুমি একটা পেজ গ্যাপ দিয়ে তুমি ঘটা লেখা শুরু করো। ঠিক আছে, 2টা লাইন তুমি গ্যাপ দিয়ে মনে করো তুমি হচ্ছে এখানে ঘটা লেখা শুরু করলা, এভাবে ঘ লিখে তুমি শেষ করে ফেলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি আউটলাইন। আর যদি তোমার এমন হয় যে না, গ হচ্ছে লেখা শেষ অর্ধেক পেজে, অর্ধেক জায়গা ফাঁকা আছে, সেই ক্ষেত্রে আর আমার পেজটা নষ্ট করার দরকার নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে ঘটা লিখে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয় যে আমরা খাতার অপচয় করব না। আবার হচ্ছে যদি দেখা যায় যে 2-1 লাইন বাকি আছে, ওই 2-1 লাইন আমার হচ্ছে জায়গা অত বেশি এফিশিয়েন্ট হওয়ার দরকার নাই, ওই 2-1 লাইন তুমি স্কিপ করে খাতার একটা সৌন্দর্য রাখো আর কি। তো এই হচ্ছে মোটামুটি কথা। তো আমাদের যে অ্যানালাইসিসটা ছিল আসলে মূলত যে কোন কোন চ্যাপ্টারগুলো হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমরা একটা ছোট করে সামারি করার চেষ্টা করছি। তবে আমরা কিন্তু কোনো চ্যাপ্টারকে বাদ দিচ্ছি না। অন্য যে চ্যাপ্টারগুলো আছে তুমি যদি একটু গো থ্রু করো, দেখবা ঘুরে ফিরেই তোমার 80% টাইম, মানে 80% কোয়েশ্চেনই আসে হচ্ছে 20% টপিক থেকে। যে এমসিকিউগুলো আসে 80% টপিক আসে হচ্ছে তোমার 20%, মানে 80% প্রশ্ন আসে হচ্ছে 20% টপিক থেকে। তো ওই 20% টপিক তুমি যদি একটু ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু তুমি সেই 80% অ্যান্সার কিন্তু করে ফেলতে পারবা। ঠিক আছে, এটা একটা জনপ্রিয় রুল আছে, প্যারেটোজ 80-20 রুল। তো সেখান থেকে মোটামুটি আজকে আইডিয়া করা যায় আর কি। তো এই হচ্ছে তোমাদের জন্য সামারি ছিল যে আমরা কিভাবে পড়বো এবং কোন চ্যাপ্টারের জন্য কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো একটা ছোট্ট করে সামারি। তো এটাই হচ্ছে তোমাদের জন্য উদ্ভাসের পক্ষ থেকে একটা আয়োজন ছিল। তো আশা করি হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, এবং তোমরা যারা হচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে এই সাবজেক্ট অ্যানালিসিসটা দেখছো, তোমাদের ধন্যবাদ। এবং তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমাদের প্রিপারেশন হোক 100-তে 100। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।